সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে আজিজ আহমদ এবং তার ফ্যামিলির লোকজন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। বিষয়টা খুব ছোটখাটো নিউজ। অনেকে মনে করেছেন যে রিটায়ার্ড একজন জেনারেল, রিটায়ার্ড আর্মি চিফের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাতে কি হলো না। বিষয়টা বাংলাদেশের সুনাম এবং ভাবমূর্তির বিষয়টা জড়িত, এবং যেটা আজিজ আহমদ নিজেও বলেছেন যে এতে সরকার কিছুটা নাকি হেয় প্রতিপন্ন হয়েছে। তিনি যে কথাটি বলেননি, তার এই কর্মকাণ্ডে বা তার নিষেধাজ্ঞা প্রাপ্তির মধ্য দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু কিছুটা হেয় প্রতিপন্ন হয়েছে তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে। বাংলাদেশ সম্ভবত আজিজ আহমেদের মতো এরকম ডার্টি, তার তার যে ফ্যামিলির লোকজন, তার ভাই ব্রাদারদের যে আপনার ডার্টি ব্যাকগ্রাউন্ড, এই ধরনের ফ্যামিলি থেকে আসা কোনো লোকজন ইতিপূর্বে বোধহয় কেন বাংলাদেশের সেনাবাহিনীতে কখনই কেউ প্রধান হননি বা মোটামুটি ওই স্তরে পৌঁছেননি। বাংলাদেশ সরকার জেনে শুনে এই ধরনের একটি খুনে পরিবার, যাদের যাদের ভাই ব্রাদারদের মধ্যে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাদের মধ্য থেকে তাদের বড় ভাই হিসেবে আপনার জেনারেল আজিজকে সেনাবাহিনীর প্রধান নিয়োগ করার মধ্য দিয়ে নিঃসন্দেহে সেনাবাহিনীর যে ভাবমূর্তি, সেটা কিছুটা হয়েছে, কি বলে আপনার কালিমা লিপ্ত হয়েছে। কারণ এই ঘটনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আপনার তাদের আইএসপিআর এর পক্ষ থেকে জেনারেল আজিজের পক্ষে আপনার কথা বলতে হয়েছে, বিবৃতি দিতে হয়েছে, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব ছিল না, কর্তব্য ছিল না। কারণ এই লোকটির জন্য তার ভাইয়েরা খুন করেছে, তার ভাইরা আপনার অবৈধ কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, মানুষ তারা সাজাপ্রাপ্ত ছিল, খুনের তাদের ফাঁসির আসামি ছিল, নানা ধরনের অভিযোগ, এবং তারা ভোগ করতেন, তারা এই ধরনের জেলে ছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একেবারে বেআইনিভাবে আজিজ আহমেদের দুই ভাইকে আপনার যে তাদের সাজা মওকুফ করা হয়েছে, যারা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, আনিস আহমেদ এবং হারিস আহমেদ, আজিজ আহমেদের দুই ভাই। এই দুই ভাই আইনের কাছে নিজেদের কখনোই সোপর্দ করেন, অথচ সম্পূর্ণ বেআইনিভাবে 401 ধারা প্রয়োগ করে তাদেরকে আপনার অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। এটা তো একটা নজিরবিহীন ঘটনা। এই ঘটনার জন্য শুধুমাত্র জেনারেল আজিজকে দায়ী করলে চলবে না। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা ফাইলটা প্রসেস করেছেন, সেটা আইন মন্ত্রণালয় হোক অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক, যারা ফাইলটা প্রসেস করেছেন, কোনো আসামি আইনের হাতে নিজেদেরকে সুপর্দ না করে, বিশেষ করে যারা সাজাপ্রাপ্ত হন, তারা কখনো ন্যায় বিচার বা অন্য কোনো বিচারের প্রার্থনা করতে পারেন তারা। কিন্তু জেনারেল আজিজ আহমেদের ভাইদের বেলা এরকম ঘটনা ঘটেছে। তো যাই হোক, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন ধারণা করে নিয়েছিলেন যে বোধহয় নিষেধাজ্ঞার যেই কথাবার্তা মার্কিন যুক্তরাষ্ট্র বলতো, যে হুমকি দিত, এই ধরনের নিষেধাজ্ঞা আর কখনো আসবে না। আমি কিন্তু আমার বেশ কিছু আপনার টকশোতে এবং ভিডিওতে উল্লেখ করেছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কখনো কখনো কোনো দেশে নির্বাচন হওয়ার 1 বছর পরেও কিন্তু তারা নিষেধাজ্ঞা দেয়, সেই দেশের প্রেসিডেন্টকে দেয়, প্রধানমন্ত্রীকে দেয়, যারা আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে যারা আন্ডারমাইন করে, নির্বাচন প্রক্রিয়াকে যারা আন্ডারমাইন করেছে, অবমূল্যায়ন করেছে, তারা কিন্তু আপনার নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন, সম্মুখীন হয়েছেন। এবং যেটা আমরা জেনারেল আজিজের মাধ্যমে দেখলাম, জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা হবে এটা মোটামুটি ধারণা করা যাচ্ছিল অনেক আগে থেকেই, যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে আপনার কাতার ভিত্তিক যে আল জাজিরা টেলিভিশন চ্যানেল যখন আপনার স্টোরি প্রকাশ করে, তো তখনই মনে হচ্ছিল যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে কেন? ব্যবস্থা তো নেওয়া উচিত ছিল বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে, সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তো জেনারেল আজিজের বিরুদ্ধে আপনার উত্থাপিত অভিযোগের ব্যাপারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কারণ যখন তার বিরুদ্ধে অভিযোগটি ওঠে, তখন তিনি সার্ভিং আর্মি চিফ ছিলেন, তাকে তো সেদিনই আপনার আর্মি থেকে স্যাক করা উচিত ছিল, অবশ্যই তদন্ত সাপেক্ষে। বাট আর্মির চাকরিতে কাউকে স্যাক করতে হলে তো নিশ্চয়ই খুব ধরনের বড় প্রসিডিউরে যেতে হয় না। যে লোকটির কারণে বাংলাদেশের জনগণের কাছে আর্মি চিফের মতো একটি পদ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়, তাকে কোন দুঃখে ওই জায়গাটায় রাখতে হবে, কিন্তু সরকার রেখেছিল। এবং তাকে ওই পদে আনার আগে তার ভাইদের ক্রমান্বয়ে
একেবারেই আপনার কারাগার থেকে মানে মানে ছাড়ানো হয়েছে, এবং যারা পলাতক ছিল তাদেরকে পর্যন্ত বাংলাদেশের নজিরবিহীনভাবে পৃথিবীর কোনো দেশে কোনো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যারা জেলে ঢোকেনি, যারা পলাতক ছিল, এই ধরনের আসামিদেরকে সরকারের কাছে আবেদন করলেই যে মানে তাদের মানে সাজা মকুব হয়ে যায়, প্রেসিডেন্ট সাজা মকুব করতেন, এই নজির তো পৃথিবীর কোনো দেশে নেই। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে এই ঘটনাটা আওয়ামী লীগ ঘটিয়েছে। যদিও আইনমন্ত্রী বলেন তিনি কিছুই জানেন না, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি মানে তার মনে পড়ছে না এই ধরনের কোনো ঘটনা ঘটেছে। অথচ আমরা কিন্তু যেটা মানে পত্র পত্রিকায় যেটা দেখেছি, বিশেষ করে পার্টিকুলারলি বিদেশি নিউজ পোর্টালে আমরা দেখেছি যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আপনার এই জেনারেল আজিজ আহমদের একজন মানে ভাই যার যার ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য যিনি জেলে ছিলেন, তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিও ছিল। পুলিশের মানে আপনার আইজি বেনজির আহমেদের সাথে মানে ছবি ছিল। অবশ্যই হয়তো তারা মানে এই সাজা থেকে আপনার মানে যখন তারা অব্যাহতি পেলেন তারপরেই হয়তো দেখা সাক্ষাৎ করেছেন বা তাদের সেই ছবিগুলো মিডিয়াতে এসেছে। এখন কথা হচ্ছে যে আপনার প্রশ্ন উঠেছে যে আপনার কোনো আসামি আইনের হাতে নিজেকে সোপর্দ না করে তিনি জামিন পেতে পারেন কিনা। আমরাও তো বিভিন্ন মামলায় আমরা কোর্টের বারান্দায় যাই। আমরা যদি আপনার কোর্টে যদি অ্যাপিয়ার না করে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আসে, আমাদের কি করতে হয়? আমাদের আদালতে সারেন্ডার করতে হয়। তারপরে বিচারক আমাদের কথা, আমাদের উকিলের মাধ্যমে আমাদের কথাবার্তা শুনে যদি তিনি মনে করেন আমাদেরকে জামিন দেওয়া যায়, আমাদেরকে জামিন দেন। জামিন দেওয়ার প্রয়োজন যদি তার না থাকে অথবা সরকার কর্তৃক নির্দেশিত হন, তাহলে আমাদের জামিন বাতিল করা হয়, জেলে পুরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ব্যতিক্রমটা হচ্ছে ভাগ্যবান জেনারেল আজিজের বেলায় তার ভাইরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিল দুজন। তাদের একদিনের জন্য জেলে যেতে হয়নি, কিন্তু তারা সাজা থেকে অব্যাহতি পেয়েছেন। কি কি ভয়াবহ কথাবার্তা! এটা কি আইনের শাসন হয়? আইন নাকি সবার জন্য একভাবে মানে সমানভাবে চলার কথা, অথচ আমরা দেখলাম যে আইন সবার জন্য সমানভাবে চলেনি। তো এই ধরনের পরিস্থিতিতে যে জেনারেল আজিজের বিরুদ্ধে আপনার নিষেধাজ্ঞার জারির ঘটনাটা ঘটলো, ঘটনাটা শুধুমাত্র যদি জেনারেল আজিজ পর্যন্ত যদি আপনার সীমাবদ্ধ থাকে তাহলে আলাদা কথা। কিন্তু জেনারেল আজিজের উপর এই নিষেধাজ্ঞার ঘটনাটি বাংলাদেশে যে 2024 সালে আপনার 7ই জানুয়ারিতে যে ইলেকশনটা হলো, সেই আমিডামি ইলেকশনের পরে আপনার সরকার হয়তো ভুলেই গিয়েছিল যে, এবং সরকার মন্ত্রী বলেন না যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রেসিডেন্ট চিঠি লিখেছে, বিভিন্ন দেশের মন্ত্রীরা তাদের চিঠি লিখেছে, হ্যাঁ, এবং সম্পর্ক উন্নয়নের জন্য তারা কথা বলছেন। এরপর হঠাৎ করে আপনার জেনারেল আজিজ রিটায়ার করেছেন, তাও তো প্রায় বোধহয় 2 বছর মানে হলো। তো 2 বছর পরেও যে বাপকে ছাড়ে না, সেটা তো প্রমাণ হলো। আমার কাছে যেটা মনে হয়, দিস ইজ এ ওয়ার্নিং ফর আদার্স, অন্যদের জন্য যারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে যারা আপনার আন্ডারমাইন করেছেন, যারা আইনের শাসনকে যারা ভুলুণ্ঠিত করেছেন, আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা অবস্থাতেও যারা, যেমন আমি আইনমন্ত্রীর কথাই বলতে চাই। আইনমন্ত্রী এই জেনারেল আজিজদের ভাইরা তাদের এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য যখন তারা মানে কারাগারে যান, হত্যাকাণ্ডের অভিযোগে, ওই মামলায় তারা মানে অভিযুক্ত যখন তারা কারাগারে যান, তখন আইনমন্ত্রীর পিতা মরহুম সিরাজুল হক সাহেব তিনিও তাদের আইনজীবী ছিলেন, এবং আইনমন্ত্রীও তাদের আইনজীবী ছিলেন। এই আইনমন্ত্রী যখন আপনার তাদের পূর্বতন আইনজীবী, এবং তার কাছে যখন আপনার এই কি বলে আপনার সাবেক সেনা প্রধানের ভাইদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য, সাজা থেকে অব্যাহতি দেওয়ার জন্য যখন আবেদন আসে, তিনি সেই আবেদনের নোটে কি তিনি সাইন করতে পারেন, সম্মতি দিতে পারেন? এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার হলো না? কারণ তিনি তো এই আসামিদের, এই সাজাপ্রাপ্ত ব্যক্তিদের আইনজীবী ছিলেন এক সময়। ঘটনাক্রমে তিনি আবার এখন মানে তিনি আইনমন্ত্রী, আইনজীবী হিসেবে তিনি কোর্টে ওদের পক্ষে প্লিড করেছেন, এবং আইনমন্ত্রী হিসেবে তিনি তাদের ছাড়ার ব্যবস্থা করেছেন। এটা রীতিমতো আপনার মানে আইনের সাংঘর্ষিক মানে অবস্থার মধ্যে ছিল এটা। আইনমন্ত্রী সাহেব, আমাদের জানা মতে তিনি একজন মানে নামকরা আইনজীবী, তার তো মানে এই ধরনের কাজে তার বিব্রত হওয়ার কথা ছিল। তিনি বিব্রত হতে পারতেন, কিন্তু বিব্রত হননি। তো মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র আজিজ আহমদের বেলায় প্রযোজ্য না। যারা বাংলাদেশে নির্বাচন নামে যারা তামাশা করেছেন, যারা প্রহসন করেছেন, এই সরকারের অন্যায় আদেশ প্রতিপালন করেছেন,
এবং এই যে নির্বাচনকে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে থেকে জনগণকে বিমুখ করে তুলেছেন, এটার জন্য তো মানে নিশ্চয়ই কেউ কেউ দায়ী, অনেকেই দায়ী হবে, অনেক প্রতিষ্ঠানও দায়ী হবে নেচারালি। তারা তাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করেননি। তো সুতরাং এটার জন্য তো ভবিষ্যতেও এদেরকে খেসারত দিতে হবে। জেনারেল আজিজ যেমন আপনার রিটায়ারমেন্টের পরে তার এবং তার পরিবারের জনের আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার মানে প্রবেশে নিষেধাজ্ঞা হলো, এরকম অনেকের বেলায় হতে পারে। এটা কিন্তু এখন মনে রাখতে হবে যে এটা কিন্তু এখন আসছে, জাস্ট আপনার প্যান্ডোরার বক্সটা ওপেন হলো। এখন কিন্তু অন্যান্য যারা এই ঘটনাগুলোর জন্য দায়ী, ইতিমধ্যে তো পুলিশের মানে ফর্মার আইজি বেনজির আহমেদ, তিনি স্যাংশনের মধ্যে পড়েছেন। র্যাবের আরেক ডিজি আপনার স্যাংশনের মধ্যে পড়েছেন। নির্বাচনকে যারা আপনার কলুষিত করেছেন, যারা সাবেক নির্বাচন কমিশন এবং অন্যান্য যারা দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানে থেকে যারা যথাযথ দায়িত্ব পালন করেননি, তাদেরও তো আপনার জবাবদিহি দুদিন আগে অথবা দুদিন পরে করতে হবে, তারাও স্যাংশনের মধ্যে পড়তে পারেন। সর্বোপরি জনগণের স্যাংশন বলে তো একটা কথা আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা আপনার মানে আইনের শাসনকে তারা মানে এগিয়ে নিতে চান বাংলাদেশে, এবং দুর্নীতির বিরুদ্ধে তারা বাংলাদেশ যে বলে যে জিরো টলারেন্স, যদিও কাজে কর্মে কিছু করে না, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আপনার বাংলাদেশের দুর্নীতির ব্যাপারে সোচ্চার। যারা দুর্নীতি করেছেন, যারা টাকা পাচার করেছেন, বিদেশে যারা হাজার হাজার কোটি টাকার বাড়ি ঘর বানিয়েছেন, যেমন সাবেক ভূমিমন্ত্রী, এই জাতীয় লোকজন যারা আছেন, যে সমস্ত মন্ত্রীদের নৌকা ফুলের জাহাজ হয়ে গিয়েছে, যাদের সম্পদের পরিমাণ 3,000 গুণ বেড়েছে, যারা ধার দেনা করে যারা নির্বাচন করেছেন, হলফনামায় ঘোষণা করেছিলেন 2009 সালে, 2008-9 যে নির্বাচনটা যখন তারা ঘোষণা করেছিলেন, তারা ধার করে তারপরে দানের টাকা নিয়ে যারা নির্বাচন করেছিলেন, তারা এখন শত শত কোটি টাকার মালিক হয়েছেন। তাদেরকে স্যাংশনের মধ্যে পড়ার কথা না।